Welcome to Narrative Discourse podcast by Maker Team and Global Platform Bangladesh. আজকে আমরা আড্ডা দিব এনভায়রনমেন্টাল রোমান্টিসিজম নিয়ে। আমি জান্নাতুল ফেরদৌস মেকার টিম থেকে আছি and আমাদের সাথে আছেন জিহাদ ভাই। হাই জান্নাত, কেমন আছেন? খুব ভালো ভাই, আপনি কেমন আছেন? ভালো আছি, আর আমি খুব এক্সাইটেড কারণ আমরা এমনিতেও আমাদের অনেক ক্যাজুয়াল মিটিংগুলোতে আড্ডাতে আমরা এই বিষয়গুলো নিয়ে বেশি আড্ডা দিই, আজকে আমরা একটু ক্যামেরার সামনে এই বিষয়টা নিয়ে আড্ডা দেবো আর কি। হ্যাঁ, আমিও খুবই এক্সাইটেড, অনেক বেশি এনলাইটেন হব আজকে আশা করি দুজন মিলেই। আচ্ছা, অ্যাজ আমাদের আজকের টপিক হচ্ছে এনভায়রনমেন্টাল রোমান্টিসিজম, একবারে বেসিক থেকে যদি আপনি এটা একটু বুঝিয়ে বলতেন। রাইট, সো নর্মালি এনভায়রনমেন্টাল রোমান্টিসিজম কিন্তু একটা টার্মও আছে, ইংলিশ লিটারেচারে এটা পড়ানো হয়, মানে একটা রোমান্টিক পিরিয়ড আছে ইংলিশ লিটারেচারে যেমন অনেক পিরিয়ড থাকে, তো একটা পিরিয়ড আছে যে রোমান্টিক এনভায়রনমেন্টালিস্ট বা রোমান্টিক পোয়েট্রি, রোমান্টিক নোভেল, এটা একটা পিরিয়ড আছে। এনভায়রনমেন্টাল রোমান্টিসিজম আসলে ওইটার সাথে কানেক্টেড নয়, কিংবা আপনি এনভায়রনমেন্ট নিয়ে অনেক কবিতা লিখতেছেন, গান লিখতেছেন, পোয়েট্রি লিখতেছেন, দ্যাট ইজ অলসো নট এনভায়রনমেন্টাল রোমান্টিসিজম। এনভায়রনমেন্টাল রোমান্টিসিজম মানে আমরা যেটা বোঝাচ্ছি, আপনাকে দুটো এক্সাম্পল দিই, তাহলে আই থিঙ্ক আরও ইজি হবে। আপনি দেখবেন যে আমাদের ফর এক্সাম্পল আমাদের পুরো ঢাকা শহরে এখন এক বছরে আমাদের ঢাকা শহরে প্রায় 1875 মিলিমিটারের মতো বৃষ্টি হয়, এবং সেটার মোস্ট অফ দ্য বৃষ্টিটাই হয়ে যায় আমাদের মে থেকে সেপ্টেম্বর মাসের যে বর্ষাকালীন বাংলাদেশের যে ঋতু সময়টা, এই সময় হয়। অ্যান্ড একদিনে গড়ে এমনও হয়েছে যে 2003 সালে যেমন রেকর্ড আছে 300 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে, হাইস্ট 375 বা 380 এরকম মিলিমিটার। কিন্তু এভারেজ মোটামুটি দেখা যায় যে 100 থেকে 200 মিলিমিটার বৃষ্টি হয়ে যায় অনেকদিন, বা ভালো একটু বৃষ্টি হলে, মেঘ জমলে। কিন্তু আপনি দেখেন যে আপনি যদি আমি একটা প্রশ্ন করি যে আমাদের যে নদীগুলো আছে ঢাকা শহরের চারপাশে, দেখবেন আপনার 4টা নদী আছে, কালীগঙ্গা, বুড়িগঙ্গা, বালু নদী এবং তুরাগ। এই নদীগুলোর 2টা কিন্তু প্রস্থ থাকে। একটা নদী লম্বায় যতখানি হয় সেটা একটা নির্দিষ্ট দৈর্ঘ্য, আর প্রস্থে যেটা হয় মানে আড়াআড়ি, আমরা ইংলিশে যেটাকে বলি উইড, এই উইডটা একটা নদী থাকে হচ্ছে 2টা, একটা হচ্ছে বর্ষাকালীন, একটা হচ্ছে শীতকালীন। আপনি দেখবেন সেম জায়গাটাতেই বর্ষাকালে যখন পানি আসে ওটার প্রস্থটা অনেক বেড়ে যায়, আবার শীতকালে অর্থাৎ অক্টোবর থেকে মে মাস পর্যন্ত ওটা আবার ছোটো হয়ে যায় সেম জায়গাটাতেই। তার মানে একটা নদীর প্রস্থ হচ্ছে 2টা, রাইট? 2টা মিলে 2টাই কিন্তু নদী। এবং এই যেই জায়গাটা খালি থাকতেছে বছরের 5 মাস ধরে, এটাকে আমরা ইংলিশে বলি ফ্ল্যাট প্লেন, বাংলায় বলি হচ্ছে প্লাবন ভূমি। এবং এই ফ্ল্যাট প্লেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি দেখবেন যে বছরের 5 মাস যদি ওটা খালি পড়ে থাকে, হয়তো কৃষকরা কেউ ওখানে হারভেস্টিং করে, ধান লাগায় বা কিছু একটা করে, কিন্তু এটার ভ্যালুটা কিন্তু অনেক বেশি। ওটা অলসো কার্বন সিকুয়েস্ট করে প্রচণ্ড পরিমাণে, হিট সিঙ্ক হিসেবে কাজ করে, শহরের টেম্পারেচার হিট সিঙ্ক হিসেবে। রিসেন্টলি আপনি দেখবেন যে BIWTA অর্থাৎ বাংলাদেশ ইনল্যান্ড ট্রান্সপোর্ট যারা অথরিটি, ওয়াটার ইনল্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি, ওরা যেটা করেছে এই ফ্ল্যাট প্লেনে নদীতে, বিশেষ করে তুরাগ নদীতে, ঢাকার পাশে যে তুরাগ নদী আছে সাভারের দিকে, আসলের দিকে, এই ফ্ল্যাট প্লেনকে বাদ দিয়ে সীমানা পিলার দিয়েছে। তো নর্মালি যদি আপনাকে বলি যে আপনার বাড়ির সামনে যখন আপনি সীমানা দেন, এটার মানে কি? একটা বাধা তৈরি হচ্ছে। ওকে, আর সীমানার বাইরে কি আপনার, মানে আপনি যখন আপনার জমির চারপাশে সীমানা দিয়ে দিচ্ছেন, তার মানে আপনি মানুষকে কি মিন করান? এটা শুধুই আমার, এবং সীমানার বাইরে আপনার কোনো, তার মানে আপনি যা খুশি করো তুমি, রাইট? এটাই জি। অ্যান্ড নদীতেও তো সেম, নদীতে যদি আপনি সীমানা পিলারটা দিয়ে দেন, তার মানে কি যে সীমানার পিলারের বাইরে বা সীমানার বাইরে তুমি যা খুশি করতে পারো, হাউজিং বানাতে পারো, ফিল আপ করতে পারো, এনিথিং কোন বি ডু ইট, রাইট? সো এখানেও এটাই হয়েছে। তুরাগ নদীতে এই ফ্ল্যাট প্লেন বা প্লাবন ভূমিকে বাদ দিয়ে যখন সীমানা পিলার দেওয়া হয়েছে, ফলে যেটা হয়েছে যে এই সীমানা পিলার বাইরে ওই যে শীতকালীন দৈর্ঘ্যটা ছিল, প্রস্তুতটা ছিল, ওগুলো ফিল আপ হওয়া শুরু করতেছে এখন। ওখানে ভরাট করে বিল্ডিং বানানো হচ্ছে, ফ্যাক্টরি বানানো হচ্ছে, হাউজিং বানানো হচ্ছে, মডেল টাউন বানানো হচ্ছে, অনেক কিছু। কিন্তু ওটাও কিন্তু নদী ছিল, কিন্তু সেই নদীটা ছিল হচ্ছে বর্ষাকালীন নদী, কিন্তু সেটাকে বাদ দিয়ে ফ্ল্যাট প্লেন দেওয়ার ফলে যেটা হয়েছে, ওই জায়গাটা এখন দখল হয়ে যাচ্ছে। এখন আমরা আগের ডিসকাশনটা ব্যাক করি, যেখানে বলতেছিলাম যে ঢাকা শহরে যদি বৃষ্টিটা 100 মিলিমিটারও হয় বা 200 মিলিমিটারও হয়, তখন আপনি কি হয় যে আপনি দেখবেন যে আপনার নিজে হয়তো ফেস করেছেন, আপনি কোনো এরকম ফেস করছেন যে একটু বৃষ্টি হয়েছে অফিস থেকে যাওয়ার সময় বা ইউনিভার্সিটি থেকে ক্লাস থেকে ব্যাক করার সময় হাঁটু পানি বা গলা পানি বা কোমর পানি? হ্যাঁ, একেবারে। তাও আবার মেইন রোডগুলোতেও এরকম হয়ে যায়, যেমন ফার্ম গেটের ওই রোডটা একবারে হাঁটু পানি চলে আসে, রাইট? সো এখন আপনার ওই যে ফার্ম গেটের কথা বললেন যে আপনার হাঁটু পানি, কোনো এলাকাতে হয়তো কোমর পানি, কোনো এলাকাতে গলা পানিও হয়, আমি দেখেছি এটা। তখন হয়তো মানুষজন সাম ইয়েলো থিংসকে সরিয়ে বা অনেক ময়লা টয়লা সরিয়ে বাসায় যায়, বাসায় হয়তো ক্লিন হওয়ার পরে হয়তো ফেসবুকে স্ট্যাটাস দেয় যে হ্যাঁ 2 দিন আগে তো আমরা, বেসিক্যালি যেটা হয় যে নিজেকে বকাবকি করি আমরা যে আমাদের বাংলাদেশিদের, বাঙালিদের
হ্যাবিটটা খুব বাজে। আমরা চিপসের প্যাকেট ফেলি, মজুর বোতল হয়তো ফেলি, বা ড্রেন পরিষ্কার হয় না। কখনো কখনো আমরা সিটি কর্পোরেশনকে গালি দেই, মোটা দাগে আমরা প্লাস্টিকগুলোকে গালি দিই যে হ্যাঁ প্লাস্টিক এত ফেলেছি, ড্রেন ব্লক হয়েছে, ফলে শহর ডুবে যাচ্ছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে আপনার ড্রেনগুলো যদি সর্বোচ্চ পরিমাণে ক্লিনও থাকে, ইউর সিটি উইল বি ফ্লোটিং, ইউর সিটি উইল বি ড্রাউনিং, ডুববে, আপনি ভাসবেন বা আপনার নৌকাগুলো ভাসবে। কারণটা হচ্ছে যে আমাদের যে ওই যে ফ্লাড প্লেনের কথা বলেছিলাম না, দ্যাট ফ্লাড প্লেন ওয়ার্ক অ্যাজ এ ওয়াটার রিজার্ভিয়ার, ওয়াটার স্টোরেজ পয়েন্টের মতো একটা সিটির। আপনার শহরে যখন 100 মিলিমিটার বৃষ্টি হয়, বা পুরো বছরে যখন 1875 মিলিমিটার বৃষ্টি হয় এভারেজে, বা একদিনে যখন 40 মিলিমিটার বৃষ্টি হয়, বা পুরো সপ্তাহে যখন 500 মিলিমিটার বৃষ্টি হয়, এই এক্সট্রা পানিটা কিন্তু ওই রিজার্ভিয়ারগুলোতে জমা হয়। আপনি দেখবেন যে আমাদের মফস্বল এরিয়াগুলোতে অনেক ওয়েটল্যান্ড থাকে, ছোটো ছোটো জলাভূমি। ঢাকার আশেপাশে, ঢাকাতে বা ঢাকার আশেপাশে কিন্তু এটা খুব বেশি নাই। আমাদের একটাই ওয়েটল্যান্ড বা জলাভূমি টাইপের একটা জায়গা আছে, সেটা হচ্ছে হাতিরঝিল। ছোটো ছোটো কিছু লেক আছে, বনানী লেক বা গুলশান লেক বা ধানমন্ডি লেক, বা দিজ আর দ্য ভেরি স্মল অ্যামাউন্ট। মোটা দাগে পুরো শহরের পানিটা যাওয়ার জন্য ওয়াটার রিজার্ভিয়ার হিসেবে কাজ করে আমাদের নদীর এই ফ্লাড প্লেনগুলো, যেটা 5 মাস ধরেই কিন্তু খালি থাকে, এবং 7 মাস ধরেই খালি থাকে। এবং ওই 5 মাস যখন বর্ষাকালীন সময়, বর্ষাকালের এক্সট্রা পানিটা গিয়ে ওখানে জমা হয়। কিন্তু আপনার তো ফ্লাড প্লেনের বাদ দিয়ে আপনি সীমানা পিলার দিচ্ছেন, বা আমি তো ফ্লাড প্লেন বাদ দিয়ে সীমানা পিলার দিছি, ফলে পানিটা যাওয়ার জায়গা নাই, ইউর সিটি উইল বি ড্রাউনিং। কিন্তু আপনার চোখে পড়বে শুধু প্লাস্টিকটা। আপনি ফেসবুকে ওই প্লাস্টিকটাই দেখবেন। আপনি দেখবেন যে আমরা প্রচুর শহর ডুবে গেলে স্ট্যাটাস দেখি, কমেন্ট করি, আমরা নিজেরও শেয়ার করি যে হ্যাঁ প্লাস্টিক ফেলেছিলাম, সিটি কর্পোরেশন ক্লিন করে না, তখন এটা হয়তো ছবি শেয়ার করি এরকম। কিন্তু আসল ঘটনা হচ্ছে আপনার শহরের নদীর ফ্লাড প্লেনটা গন। কিন্তু আপনি এবার বলেন যে আপনি নিজেও এনভায়রনমেন্টে অনেকদিন ধরে কাজ করতেছেন, হাউ মেনি টাইমস ইউ সি এই নিউজটা বা এই টাইপের নিউজটা যে আমাদের বালু নদী ভরাট করে একটা ক্যান্টনমেন্ট হয়েছে, জলসিঁড়ি পার্ক হয়েছে, এই নিউজটা কতবার দেখেছেন? নাকি ফেসবুকে অনেক বেশি দেখেছেন যে ওকে প্লাস্টিক নিয়ে আমরা অনেক কথা বলে ফেলি? কোনটা বেশি দেখেন নর্মালি? এই ব্যাপারগুলো মনে হয় বেশি ফোকাস করা হয়, বড় বড় কারণগুলোই আসলে পিছিয়ে পড়ে যায়, আর ছোট ছোট ব্যাপারগুলোই আসলে সামনে আসে, অ্যান্ড ওটা দেখি ওইটাই আমরা রোমান্টিসাইজ করি যে এটাই কারণ, বাট দেখা যায় যে এটা হচ্ছে 5% অ্যান্ড পেছনে ঠিক 95% রয়ে গিয়েছে। অ্যান্ড এটা কিন্তু অ্যাক্সিডেন্টাল নয় যে আপনি যদি ভাবেন যেটা ওকে অ্যাক্সিডেন্টালি সামনে এসছে, ফলে আমরা ওই জিনিসটা দেখতে পাই না। ইটস নট লাইক দ্যাট। বরং এইটা দিয়ে ওই যে আমরা বাংলায় একটা প্রবাদ পড়েছি না, শাক দিয়ে মাছ ঢাকা। সো ইনভায়রনমেন্টাল রোমান্টিসিজমটা হচ্ছে একটা এরকম শাক দিয়ে মাছ ঢাকার মতো, যে আপনার অ্যাকচুয়াল ঘটনাটা কিন্তু ওখানে হচ্ছে, ওটা যদি আপনি না কথা বলেন তাহলে কিন্তু একটা গ্রুপের জন্য খুব ভালো, যে দে উইল ফিল আপ দিস প্লেসেস অ্যান্ড ওখানে বিল্ডিং বানাতে পারবে, জায়গাগুলো দখল করতে পারবে, ওটা নিয়ে কথা বলবে না, অ্যাওয়ার্ড থাকবে না, আমরা সারাদিন শুধু প্লাস্টিক নিয়েই কথা বলবো। অ্যান্ড বেসিক্যালি এই ব্যাপারটাকে আমরা বলতেছি ইনভায়রনমেন্টাল রোমান্টিসিজম। মানে হচ্ছে আমাদেরকে ইনভায়রনমেন্টালি অ্যাওয়ার করা হবে ইন এ রোমান্টিক ওয়েতে। সো মোটামুটি এগুলোই হচ্ছে ইনভায়রনমেন্টাল রোমান্টিসিজম, যে আপনার সামনে এমন অনেকগুলো ইস্যু দিয়ে রাখা হবে যে ইস্যুগুলোতে আপনি সবসময় ব্যতিব্যস্ত থাকবেন, এবং আলটিমেটলি যে কোর ইস্যুটা ওখানে আপনি পৌঁছাতে পারবেন না। কিন্তু আপনি ভাববেন যে আমি মনে হয় অনেক কিছু কাজ করতেছি, আমি খুব অ্যাওয়ার, আমি খুব স্টুয়ার্ডশিপটা খুব ভালো এনভায়রনমেন্ট নিয়ে। আপনি দেখবেন যে বর্তমানে আমাদের বাংলাদেশে অনেক কনফারেন্স হয়, অনেক ক্লাইমেট চেঞ্জের ট্রেনিং হয়, ওয়ার্কশপ হয়, সিম্পোজিয়াম হয়, সেমিনার হয়। এই প্রোগ্রামগুলোতে 50 to 60% ব্যান্ডউইথ বা টাইমটা কথা বলা হয় প্লাস্টিক নিয়ে। ডেফিনেটলি প্লাস্টিক ইজ এন ইস্যু। বর্তমানে প্লাস্টিক আমাদের মাইক্রোপ্লাস্টিক আকারে খাবার ঢুকে যাচ্ছে, কিন্তু প্লাস্টিক দিয়ে যদি এরকম মেজর ইস্যুগুলোকে সব ঢেকে ফেলা যায়, ওই ব্যাপারটাকে আমরা বলতেছি ইনভায়রনমেন্টাল রোমান্টিসিজম। মানে এটা একটা উদাহরণ ইনভায়রনমেন্টাল রোমান্টিসিজম, যে একটা বিষয় নিয়ে আমরা ফোকাস করতে যাওয়ার ফলে অন্য মেজর ওই সেম বিষয়ের ব্যাপারটাই কেমন আমরা হাইলাইট করে ফেলতেছি বা হাইড করে ফেলতেছি বেসিক্যালি। সো দ্যাটস অ্যান এক্সাম্পল হতে পারে। আরেকটা এক্সাম্পল আমার কাছে মনে হয় যে আমাদের ঢাকা শহরের কন্টেক্সটে এটা খুব ভালো যায়। আপনি কি এরকম কখনো দেখেছেন যে বড় কোনো নিউজ পোর্টালে একটা নিউজ এসছে যে কক্সবাজারে বা কুয়াকাটাতে একটা বিশাল মৃত তিমি ভেসে এসছে, অ্যান্ড লোকজন ওটাকে উৎসুক জনগোষ্ঠী দেখতে যাচ্ছে, রাইট? এই নিউজটা দেখছেন, রাইট? এবং এটা আমি দেখেছি যে আমার ইউনিভার্সিটিতে আমার স্টুডেন্টদেরকে যখন আমি জিজ্ঞেস করি, ওরা এটা বলে হ্যাঁ স্যার আমরা দেখছি। কিন্তু দেখেন আমাদের ঢাকা শহরে রিসেন্টলি মশার উপদ্রব খুব বেড়ে গেছে। আপনারা দেখছেন যে সিটি কর্পোরেশনের সব মানুষগুলো ফগার মেশিন দিয়ে ধোঁয়া ছেড়ে যাচ্ছে, কিন্তু এই মশাটা কিন্তু একসময় কন্ট্রোলে ছিল ন্যাচারাল ওয়েতে। সেটা হচ্ছে আমাদের যে ড্রেনগুলো আছে, ড্রেনগুলোতে একটা মাছ ছিল। এই মাছটার নাম হচ্ছে গাপ্পি মাছ, ছোট্ট একটা কালারফুল রঙিন মাছ। এই মাছটা মশার লার্ভাগুলোকে খেয়ে ফেলতো, এবং আমাদের ঢাকা শহরের ড্রেনগুলো কিন্তু সবচেয়ে বিগেস্ট সোর্স অফ আমাদের এই মশার লার্ভা জন্মানো বা মশার কারখানা যদি বলি। কিন্তু আপনি দেখবেন এই গাপ্পি মাছটা বর্তমানে কিন্তু নাই।
ওয়ান অফ দ্য রিজন হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ওয়ে অফ ফার্মিং। আমাদের এই ফার্মিংয়ের এত বিষ আমরা ইউজ করি, এই বৃষ্টির সময় রান অফটা ধুয়ে ওই ড্রেনে যায়, ড্রেনের পানির লাইনে। ফলে এই ধরনের যে মাছগুলো ছিল, বায়োডাইভার্সিটিক্যাল এলিমেন্টগুলো, এটা গন। ফলে এই মশার লার্ভাটা খাওয়ার মতো কেউ আর নাই। ফলে এটা মানে ভয়ানক আকারে, জ্যামিতিক আকারে বেড়ে যাচ্ছে, 2, 4, 8, 16 এভাবে ডাবল হচ্ছে, বেড়ে যাচ্ছে। কিন্তু দেখেন এই নিউজটা আপনার কোথাও দেখবেন না যে আমাদের পুরো একটা মাছ হারিয়ে গেছে। ওটা নিয়ে স্টুডেন্টরা হয়তো জানেও না, কি মানুষজন জানেও না, কিন্তু আপনার সামনে আসবে বিশাল একটা তিমি ভেসে আসছে সেই নিউজটা। তো এটাও একটা কাইন্ড অফ রোমান্টিসিজম যে আমরা ওই তিমির নিউজেই থাকবো। বাট আমাদের মেজর একটা ইস্যু ছিল, ঢাকা শহরে এত মানুষ চিকনগুনিয়া হচ্ছে, ডেঙ্গু হচ্ছে, মারা যাচ্ছে, একটা বায়োডাইভার্সিটি থেকে একটা এলিমেন্ট হারাই গেছে অলমোস্ট, এটা নিয়ে আমরা কথা বলবো না। তো এই ব্যাপারগুলোকে আমরা বলতেছি এনভায়রনমেন্টাল রোমান্টিসিজম। আচ্ছা, আপনার প্রথম এক্সাম্পলটা থেকে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনি বলছিলেন যে বড় বড় ব্যাপারগুলো পিছিয়ে পড়ে যায়, তো এগুলো নিয়ে কেন কেউ কাজ করছে না? এত যে প্রোগ্রাম হচ্ছে, এত ওয়ার্কশপ হচ্ছে, তো এই ব্যাপারগুলো কেন সামনে আসছে না? ওকে, একটা জিনিস দেখেন, আমার নদীটা যদি দখল করাটা ইজি হয়, কোনো ইউথরা যদি এটা কথা না বলে, সবাই যদি জানে, সহজ কথা যদি বলি, এটা নিয়ে যদি সবাই জানে, সবাই অ্যাওয়ার হয়, তাহলে তো মানুষজন এটা নিয়ে কথা বলবে, গিয়ে বাধা দেবে। তাহলে এই নদীটা যারা দখল করতে চায়, বা নদীর ফ্লাড প্লেনটাকে যারা হাউজিং বানাতে চায় বা মডেল টাউন বানাতে চায় বা কিছু একটা করতে চায়, তাদের জন্য তো সবচেয়ে ভালো হয় সেটাই যে যদি এটা নিয়ে মানুষ মাথা ব্যথায় না থাকে, অ্যাওয়ারই না হয়, অন্য একটা বিষয় নিয়ে সারা জীবন কথা বলে, যেটা নিয়ে হয়তো ওদের কোনো মাথা ব্যথাই নাই। সো এনভায়রনমেন্টাল রোমান্টিসিজম এটা একটা এক্সাম্পল বললাম, ইটস সামথিং মোর ব্রডার দিকে যদি বলি যে আমাদের দেশের নিজস্ব যে ইস্যুগুলা, এটাতে যেন না পৌঁছাতে পারি আমরা, বরং এমন একটা ইস্যু নিয়ে আমরা কাজ করি যেটাও একটা ইস্যু, কিন্তু সেটা নিয়ে আমরা সারা জীবন ব্যস্ত থাকবো। ফলে পেছনে কে ক্ষতি করে বা আমার দেশকে এক্সপ্লয়েট করে, দেশের রিসোর্সগুলোকে এক্সপ্লয়েট করে বেনিফিট হওয়ার মতো যে মানুষগুলো, ওরা যেন আরো বেশি সুবিধা পায়, দ্যাটস ওয়ান অফ দ্য মোটিভ থাকে এই গ্রুপটার আর কি। যেমন আপনাকে আরেকটা এক্সাম্পল বলি, কিভাবে আমাদের প্রোডাক্ট সেল হতে পারে, প্রোডাক্ট সেল হচ্ছে। আপনি রিসেন্টলি ঢাকা শহরে দেখছেন যে কিছু গাড়ি আনছে সিটি কর্পোরেশন, সুইডেন ভলভো কোম্পানি থেকে, অনেক দামি গাড়িগুলো। সেই গাড়িগুলোর কাজটা কি? গাড়িগুলো হচ্ছে শহরে এই যে মিস্ট আছে না, যে জলীয় বাষ্প, এই জলীয় বাষ্পটা স্প্রে করে, পুরো শহর জুড়ে ঘুরে বেড়ায়। এবং এই গাড়িগুলো কিন্তু অনেক দাম, কয়েক কোটি টাকা করে একটা গাড়ির দাম। এবং আপনি দেখবেন যে এই গাড়িগুলো যখন শহর দিয়ে যায়, লোকজন তাকিয়ে থাকে, একদম হাঁ করে তাকায়। এবং এটাকে একটা সিটি কর্পোরেশন কাইন্ড অফ সাকসেস হিসেবে দেখায় যে আমরা এরকম একটা মিস্ট গাড়ি আনছি এত টাকা খরচ করে, তার মানে উই আর ভেরি অ্যাওয়ার, আমরা খুব সচেতন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে আমাদের ঢাকা শহরে বা প্রত্যেকটা নিজস্ব শহরেই নিজস্ব কিছু গাছ থাকে, যেই গাছগুলো আমাদের শহরের এই মিস্ট বা আর্দ্রতাটাকে কন্ট্রোল করতে হেল্প করে। কিছু ভেজিটেশন, এমন না যে বিশাল গাছ, ছোট ছোট গাছ, শ্যাওলা টাইপের কিছু গাছ হতে পারে, ফাঞ্জি টাইপের কিছু গাছ হতে পারে, কিছু ক্লাইম্বার, শার্প ঘাস টাইপের কিছু গাছ। আপনারা দেখবেন যে সম্প্রতি আমাদের এই গাছগুলো একটাও নাই। এটা নিয়ে আমরা কথা বলি না, কারণ হচ্ছে যে এই গাছগুলো যদি থাকে বা গাছগুলো যদি কথা বলি, এটা তো সাথে কোনো প্রোডাক্ট নাই। কিন্তু ভলভো কোম্পানির গাড়িটা যখন এখানে আসবে, দেয়ার ইজ সাম ক্যাশ ফ্লো, রাইট? ক্যান ইউ গেট মাই পয়েন্ট? সো আপনি যেটা বলতেছিলেন যে বেনিফিটটা কার, লাভটা কার, দেখেন এখানে একটা বিগ ক্যাপিটালিজমের একটা অলসো সম্পর্ক আছে। যেখানে প্রোডাক্ট বিক্রির সম্পর্কটা আছে, আর যেখানে প্রোডাক্ট বিক্রি না করে ন্যাচারালি এটাকে করা পসিবল, যারা প্রোডাক্টটা বিক্রি করতে চায় তারা কিন্তু চাইবে যে প্রোডাক্টটা বিক্রি হোক, রাইট? তো এই কারণে এটাও একটা রোমান্টিসিজম যে আমরা একটা বিশাল গাড়ি আনতেছি, কিন্তু আমাদের ওটাকে ন্যাচারালি যে প্রসেস করার ওয়েটা ছিল, ওটা নিয়ে আমরা কথা বলি না কখনো কখনো, ঠিক আছে? আপনাকে আরেকটা উদাহরণ বলি, ছোট্ট একটা উদাহরণ। সেটা হচ্ছে যে আমাদের বর্তমানে বাংলাদেশে ক্লাইমেট চেঞ্জ নিয়ে অনেক অর্গানাইজেশন, অনেক অ্যাওয়ার, এবং বেশিরভাগ মানুষ আমরা মনে করি যে বাংলাদেশের মেজর এনভায়রনমেন্টাল ইস্যু হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। কিন্তু বাংলাদেশের মেজর এনভায়রনমেন্টাল ইস্যু কিন্তু ক্লাইমেট চেঞ্জ নয়, এটার চাইতো দ্যাটস অ্যান ইস্যু, ক্লাইমেট চেঞ্জ ইজ অ্যান বিগ ইস্যু, ডেভাস্টেটিং ইস্যু, এটার চাইতো একটা বড় ইস্যু আছে, অ্যান্ড দ্যাট ইজ কল্ড এনভায়রনমেন্টাল ইন্ডাস্ট্রিয়াল ফার্মিং। নট এনভায়রনমেন্টাল ফার্মিং, ইন্ডাস্ট্রিয়াল ফার্মিং। কেমন দেখেন, আপনাকে যদি আমি প্রশ্ন করি যে ক্লাইমেট চেঞ্জের কারণে বাংলাদেশ থেকে একটা প্রাণী বা একটা পাখি বা একটা মাছ হারিয়ে গেছে, এরকম দু একটা মাছের নাম বা পাখির নাম বা প্রাণীর নাম বলেন, আপনি কি কোনটার নাম বলবেন? একটু আগে আপনি যেটা বললেন, যেটা মাছের লার্ভা খেয়ে ফেলতো, ওটা কি ক্লাইমেট চেঞ্জের কারণে হারিয়ে গেছে? সেটার কারণে না। ওকে, বাট ক্লাইমেট চেঞ্জের কারণে ডিরেক্টলি এমন কোনো প্রাণী বা পাখি? না, নট
রিয়েলি হয়তো খুঁজলে পাওয়া যেতে পারে দু একটা, যে আমাদের ফর এক্সাম্পল Rare অস্ট্রেলিয়ার case. একটা কেস স্টাডি দেখতেছিলাম যে সামান্য টেম্পারেচার বেড়ে যাওয়ার কারণে আমাদের বাদুড় মারা যাচ্ছে অনেক। তারপর ধরেন যে আমাদের উপকূলীয় অঞ্চলে যেমন সমুদ্রের পানি ধীরে ধীরে নদীতে ঢুকে যাচ্ছে, ফলে হয়তো মিঠা পানির মাছগুলো মারা যাচ্ছে গ্র্যাজুয়ালি বা সামনে যাবে। কিন্তু এই মুহূর্তেই, ঠিক এই মুহূর্তেই আপনাকে যদি আমি বলি যে আমাদের যেভাবে জমিগুলোতে বিষ ইউজ করা হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল ওয়েতে ফার্মিং করা হচ্ছে, পেস্টিসাইড, কীটনাশক বা কেমিক্যাল ফার্মিং, কেমিক্যাল ফার্টিলাইজার, এগুলোর ফলে আমাদের জমি, কৃষি জমি থেকে কোনো প্রাণী বা পাখি হারায় গেছে? দুটো নাম বলতে পারবেন এবারে? এনি এক্সাম্পল? খুব আমরা ছোটবেলায় কোন পাখিগুলো দেখতাম বা কোন প্রাণীগুলো খুব দেখতাম? টিয়া পাখি দেখা যেত, Okay. যেটা একেবারেই কমে একেবারেই নাই। গিয়েছে। আমাদের জাতীয় দেখাই পাখি যায় না, দেখতেছেন, দেখা দোয়েল যায় নাই। না। হ্যাঁ। দোয়েল পাখি কিন্তু থাকতো ধান খেতে, পোকা খেত, ছোট ছোট পোকা খেত না, আমার ধান খেতে আশেপাশে ঘোরাফেরা করতো। নাই। জমিতে ইঁদুর, সাপ, ব্যাঙ, এগুলো হচ্ছে জমির বন্ধু ছিল, আমরা বলতে কৃষির বন্ধু। নাই, গন। মানুষের হেলথের অবস্থা গন না। এটা এই জন্য বললাম, দেখেন আমাদের ইন্ডাস্ট্রিয়াল ওয়ে ফার্মিং এর কারণে একদম ভিজিবলি চোখের সামনে দেখতে পাচ্ছি অনেকগুলো প্রাণী গন একদম। ক্লাইমেট চেঞ্জের কারণে কিন্তু এখনো গন লেভেলে যায় নাই, মেবি যাবে। আজকে থেকে 20 বছর পরে এই হুমকিটা আমাদের সামনে আসতেছে, কিন্তু ঠিক এই মুহূর্তেই এন্টায়ারলি আমাদের মাটির যে অণুজীব আছে, মাইক্রোবস ইংলিশে আমরা বলি, এটা গন। দোয়েল পাখি গন, সাপ গন, ব্যাং গন, একদম চোখের সামনে যাচ্ছে। পুকুরের দেখবেন যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ফার্মিংয়ের কারণে যে রান অফটা, কেমিক্যাল রান অফ নদীতে গিয়ে মিশতেছে, নদীর মাছ গন অলমোস্ট। আপনি দেখবেন বেশিরভাগ আমাদের বুড়িগঙ্গাতে দেখবেন কোনো নদীর মাছ নাই। তার মানে দেখেন আমাদের ক্লাইমেট চেঞ্জের যে ইস্যু, যেটা আমরা আজকে থেকে আরও প্রেডিক্ট করতেছি, সামনে আসতে যাচ্ছে, এখন একটু একটু ক্ষতি পাচ্ছি, সামনে আরও ক্ষতি পাবো। কিন্তু এই মুহূর্তে আমরা ইন্ডাস্ট্রিয়াল ফার্মিংয়ের কারণে মেজরলি ক্ষতি পাচ্ছি। কিন্তু এটা নিয়ে দেখবেন যে অর্গানাইজেশনগুলো ক্লাইমেট চেঞ্জ নিয়ে বা ইনভায়রনমেন্ট নিয়ে অনেক অ্যাওয়ার, এই ইস্যুটা নিয়ে তারা কথা বলে না। তার মানে এটাও একটা ইনভায়রনমেন্টাল রোমান্টিসিজম, যে মেজর ইস্যুটা আমরা মনে করতেছি ইনভায়রনমেন্টের ক্লাইমেট চেঞ্জ, বাট অ্যাকচুয়ালি নট অলওয়েজ ক্লাইমেট চেঞ্জ। বা ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্টটা এখনও যেভাবে পাচ্ছি তার চেয়ে অনেক বেশি গুণে ক্ষতি পাচ্ছি আমরা ইন্ডাস্ট্রিয়াল ফার্মিং থেকে, কিন্তু সেটা নিয়ে আমরা কাজ করতেছি না কিন্তু ওভাবে, রাইট? আপনি দেখবেন যে ইনভায়রনমেন্ট নিয়ে বা পরিবেশ নিয়ে যে ওয়ার্কশপগুলো হয়, ট্রেনিংগুলো হয়, এখানে ইন্ডাস্ট্রিয়াল ফার্মিং বা অ্যাগ্রিকোলজি এটা নিয়ে খুব কমই আমরা কথা বলি, খুবই কম। এক দুটো বিষয় থাকে, এটাই ঘুরে ফিরে সামনে বারবার আসতে থাকে। রাইট। আচ্ছা, খুব সুন্দর এই বিষয়টা আসলে বুঝতে পারলাম এনভায়রনমেন্টাল রোমান্টিসিজম নিয়ে। এত ইনডেপথ আসলে কখনো ভাবাও হয় নাই বা জানা এবং হয় আপনি যাতে না ভাবতে পারেন, এই জন্য আপনার সামনে অনেক বিষয় সবসময় দিয়ে রাখা হবে, যাতে আপনি মেজর ইস্যুটা থেকে আপনারা না পৌঁছাতে পারেন। হ্যাঁ, যেমন প্লাস্টিকের বিষয়টাই, ফেসবুকে exactly. পোস্ট অ্যান্ড অল। ওকে, কলোনিয়াল লিগেসি ইন আওয়ার নেচার, এটা কি আসলে এক্সিস্ট করে? ওকে, ইন্টারেস্টিং। কলোনিয়াল লিগেসি নট অনলি নেচারে তো করেই, পাশাপাশি আমাদের বিহেভিয়ার, আমাদের হ্যাবিট, ডেইলি হ্যাবিট, সোসাইটি, কালচার, এগুলোর মধ্যেও প্রচণ্ডভাবে ছড়িয়ে গেছে। আসলে কলোনি ব্যাপারটাই কি, দেখেন আমাদের পৃথিবীর ইতিহাস যদি দেখেন, এটা কিন্তু সবসময় মারামারির ইতিহাস ছিল। অলওয়েজ চেঙ্গিস খান থেকে শুরু করে আলেকজান্ডার দ্য গ্রেট, অলওয়েজ ইটস ওয়াজ লাইক একটা কঙ্করার ব্যাপার থাকে এখানে, কঙ্কর করার ব্যাপার। আপনি যদি গ্রিকের ইতিহাসও দেখেন, সেম, যে আমাদের রোম থেকে ওরা অ্যাটাক করেছিল গ্রিকে গিয়ে, এরকম এই ইতিহাসটা সবসময় ছিল। কিন্তু কলোনির সাথে এটা কানেকশনটা কোথায় বা ডিফারেন্সটা কোথায়? অন্য যে অ্যাটাকগুলো হতো, একটা দেশ আরেকটা দেশকে অ্যাটাক করে দুইটা কাজ হতো। একটা হচ্ছে যে ওখানকার রিসোর্সগুলো বা গুডসগুলো এক্সট্রাক্ট করে নিয়ে চলে যেত, অথবা ওখানে আর বসতি করে ফেলতো। যেমন দেখবেন যে আমাদের বাংলাদেশে একসময় মোগলরা ছিল না, আমরা সমাজ বইয়ে পড়েছিলাম যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। তো এই যে ভদ্রলোক উনি এখন আসলো আমাদের এখানে, তারপর কিন্তু ওরা এখানে থেকে গেল। মোগল, আপনি দেখবেন যে মোগল আমাদের শেষ পর্যন্ত ছিল, কিন্তু পাঠানরা শেষ পর্যন্ত কিন্তু ছিল, তার মানে ওরা এখানে বসতি করে গেছে। কলোনি আর এই অ্যাটাকের ডিফারেন্সটা হচ্ছে, কলোনি মোটা দাগে আপনার স্থানীয় খাদ্য ব্যবস্থা, ভূমি ব্যবস্থা, মানুষের চিন্তা চেতনা, এই জিনিসগুলোকে চেঞ্জ করে যায় ওদের মতো করে। ফলে ওরা এখান থেকে চলে যাওয়ার পরেও এখান থেকে যেন বেনিফিট পায়। এখন আপনি বলতেছেন যে কলোনিয়াল ইফেক্টগুলো এখনো আছে কিনা, দেখেন আমাদের এখানে বন বা ফরেস্ট এটা সবসময় ছিল, এবং এই ফরেস্টের কিছু মানুষও ছিল, ফরেস্টের আদি বাসিন্দা যাদেরকে আমরা বলি, ফরেস্ট বেইজ মানুষ। যেমন যদি আমরা বাংলাদেশে এখনও বলি খাসিয়া কমিউনিটি, ওরা ফরেস্টেই থাকে। লাউয়াছড়াতে আপনি যদি কখনো যান দেখতে পাবেন, জাফলংয়ে আছে। আবার বান্দরবানের কিছু ফরেস্ট আছে, ওখানেও এই বেশ কিছু কমিউনিটি আছে। যেমন হচ্ছে আপনার ম্রো কমিউনিটি, ওরা ফরেস্টের উপর প্রচণ্ড ডিপেন্ডেবল করে থাকে। এরকম বেশ কিছু কমিউনিটি আছে। খিয়াং কমিউনিটি আছে, ওরা ফরেস্টের উপর ডিপেন্ড করে থাকে। এরকম বেশ অনেক কমিউনিটি আছে। আমাদের
মধ্য বাংলাদেশে অর্থাৎ আমাদের মধুপুর, ভাওয়াল এদিকে গারো কমিউনিটি একটা আছে, ওরা আবার ফরেস্টের উপর প্রচন্ড ডিপেন্ডেবল। ব্রিটিশরা যখন আমাদের এখানে আসলো, ওদের 3টা স্তরে আমাদের এই কলোনির ব্যাপারগুলো ছড়িয়ে গেছে। একটা হচ্ছে রাইট টু বি কলোনাইজড, মানে হচ্ছে ওদের সংবিধানেই ছিল যে আমাদেরকে কলোনি করার একটা রাইট আছে ওদের। ওরা অনেক সভ্য, তোরা যখন আমাদের এখানে প্রথম পা দেই, পর্তুগিজরা প্রথম ভাস্কো দা গামা, ওরা একটা শব্দ ইউজ করতো, ওটার নাম হচ্ছে টেরেলানিয়াস। টেরেলানিয়াস মানে হচ্ছে যে আমাদের একটা ঐশ্বরিক দায়িত্ব আছে মানুষকে সভ্য করার, আমাদের একটা অধিকার আছে পৃথিবীকে সভ্য করার, এই টার্মটাকে মানে বোঝানো হচ্ছে। তো এই যে রাইট টু বি কলোনাইজ, মানে তার মানে আপনাকে রাইট কলোনাইজ করার একটা রাইট আছে আমার, বাই ডিফল্টই বাই ডিফল্ট ধরে নিচ্ছে রাইট, পাওয়ার হোক দিয়ে হোক। অ্যান্ড তারপর কলোনিটা করলো, কিন্তু এটা দিতে অনেকদিন ধরে সম্ভব না। তখন ওরা বললো কি রাইট টু বি সিভিলাইজড, যে আপনাকে আমার সিভিলাইজ সভ্য করার অধিকার আছে। তো তারা কি আগেই ধরে নিচ্ছে যে আমরা আনসিভিলাইজড? রাইট, আনসিভিলাইজড। আপনি দেখবেন যে আজকে থেকে অনেক বছর আগে কলম্বাস উনি রেড ইন্ডিয়ার নাম দিয়েছিল আমেরিকান মানুষদেরকে, ইন্ডিয়ান ভেবে, কিন্তু ওরা কিন্তু ইন্ডিয়ান ছিল না, রাইট? তো এই যে রাইট টু বি সিভিলাইজ, ওদেরকে আমরা সিভিলাইজ করা, ওদেরকে একটু রাস্তাঘাট বানানো কীভাবে বানাতে হয়, ড্রেস কেমনে করতে হয়, এই জিনিসগুলো করার অধিকার আছে আমাদের, এইরকম একটা ধারণা ছিল। কিন্তু এটাও আর অনেক দিন ধরে প্রযোজ্য ছিল না। তাহলে এখন কি করতেছে ওরা, কেমনে করতেছে? নাও ওরা নতুন একটা টার্ম এনেছে যে রাইট টু শেক অফ সায়েন্স। সায়েন্স বলতেছে, মানে আমরা, এটা আমাদের কথা না, সায়েন্স বলছে তো তোমাদেরকে মানতে হবে, কিন্তু প্রত্যেকটা দেশেরই নিজস্ব একটা জ্ঞান থাকে। ওরা বলতেছে যে আমাদের জ্ঞানটাই শুধু ঠিক, ওদের সায়েন্সের শেক অফ সায়েন্স বা এই ব্যাপারগুলো দিয়ে। এখন দেখেন করোনার ইফেক্টটা কীভাবে আছে। আমি যে একটু বলেছিলাম যে বন বা ফরেস্ট, আমাদের এখানে বনগুলো সবসময় ছিল হচ্ছে উন্মুক্ত, মানুষরা বন থেকে এক্সট্রাক্ট করতো, বনের সম্পদ, বনের কাঠ, বনের খাবার, এটাকে এক্সট্রাক্ট করতো মানুষরা, বনের বাসিন্দারা। কিন্তু প্রথম ব্রিটিশরা আমাদেরকে শেখালো চাইতে বড় কথা হচ্ছে চাপায় দিল, ফরেস্ট ডিপার্টমেন্ট নামে ডিপার্টমেন্ট ওপেন করলো, এবং এই ডিপার্টমেন্টের আন্ডারে আমাদের প্রথম একটা এনক্লোজার তৈরি করলো। এনক্লোজার মানে হচ্ছে যে একটা উন্মুক্ত জিনিসকে ক্লোজ করে ফেলা, এনক্লোজ করে ফেলা, যেটার উপর আপনার 100% কন্ট্রোল থাকবে। কেন? কারণ ব্রিটিশদের তখন অনেক টিম্বার, অনেক গাছের গুঁড়ি, রিসোর্স দরকার ছিল, যেটা ইংল্যান্ডে যাবে রেলওয়ে বানানোর জন্য, জাহাজ বানানোর জন্য। প্রথম ওরা আমাদের কাপ্তাই লেকের পাশে একটা ছোট না, অনেক বড় একটা বন আছে, এটার নাম হচ্ছে সীতা পাহাড়, এটাকে ওরা প্রথম রিজার্ভ ফরেস্ট ঘোষণা দেয়। তার মানে যে এনক্লোজার করে ফেললো, যে আপনার আন্ডারে চলে আসলো। এখন যে বনটা এতদিন ছিল মানুষের আন্ডারে, এটাকে এখন আপনি আপনার মতো এক্সট্রাক্ট করবেন, আপনি ইচ্ছা মতো গাছ কাটবেন, আবার গাছ লাগাবেন, কোন মানুষ গাছ কাটবেন এটা আপনি সিদ্ধান্ত করবেন। তার মানে এনক্লোজার হচ্ছে রিজার্ভ ফরেস্টের নামে এটাকে এনক্লোজার বানায় ফেলা হলো। এবং তার ঠিক মাত্র 5 বছরের মাথায় 1880 সালে প্রথমটা করা হলো, 1875 সালে সীতা পাহাড়কে, 1880 সালে করা হলো হচ্ছে মাতামুহুরিকে, এটা বান্দরবানে। ঠিক তার 1 বছর পরে 1881 সালে করা হলো মাতামুহুরিকে। সাঙ্গু এবং মাতামুহুরি দুইটা আছে, তো একটা প্রথমে করা হচ্ছে মাতামুহুরি, তারপরে ওরা করে সাঙ্গু নদীর পাড়ে যে রিজার্ভ ফরেস্টটা আছে। এবং এই 1881 সালেই কাসালং নামে একটা ফরেস্ট আছে, এটাও আমাদের বান্দরবনের ঠিক পাশেই, আপনার বান্দরবন থেকে আপনার চিম্বুক বেল্টে এটা পাওয়া যায়। তো এই কাসালং পাহাড়টাকে ওরা এনক্লোজার বানায় ফেললো। এবং আপনি এখন এটা ছিল শুরু। এরপর বাংলাদেশের যত ফরেস্টগুলো আছে গ্র্যাজুয়ালি ওরা সব রিজার্ভ ফরেস্ট, কখনো কখনো সংরক্ষিত বন, এইটার নামে নিজেদের আওতায় আনা শুরু করলো। এখন দেখেন এই বনটাতে যারা আদি বাসিন্দা ছিল তারা কিন্তু বনকে সবচেয়ে বেশি যত্ন করতো। তারা, কারণ বনটা থাকলে ওরা থাকবে, বন না থাকলে ওরা থাকবে না, রাইট? এখন এনক্লোজার করে ফেলার ফলে যেটা হলো, যেটা এখনও নিয়মটা বলবৎ আছে, যে ফরেস্ট ডিপার্টমেন্ট ইচ্ছা মতো বনটাকে ইউজ করে, যখন মনে হয় যে গাছ কাটা দরকার গাছটা কেটে ফেলতেছে, আবার নতুন গাছ লাগাচ্ছে। কিন্তু একটা প্রাকৃতিক বন, এই বনটার সাথে কিন্তু শুধুমাত্র গাছের সম্পর্ক নয়, এই গাছকে কেন্দ্র করে ছোট ছোট উদ্ভিদ, হার্ব, শার্প, কিউকুম্বার, লতানো গাছ, প্রাণী, পাখি যুক্ত। আপনি যদি একবার বনটাকে কেটে ফেলেন পুরোটা, নতুন করে কিন্তু প্রাকৃতিক একটা বন গজিয়ে ওঠাটা অনেক কষ্ট। আমি আপনাকে একটা এক্সাম্পল বলি, সাম্প্রতিক কালের আগের ইফেক্টটা এখন কেমনে কাজ করতেছে। সম্প্রতি আমি একটা বনে গিয়েছিলাম, এটা রিজার্ভ ফরেস্ট, এটা হচ্ছে পাহাড়পুর, আলতা দিঘি নামে একটা জায়গা আছে নওগাঁতে, পাহাড়পুর ওটার কাছে, এই জন্য পাহাড়পুর নামটা এসছে, কিন্তু ওটার জায়গাটার নাম হচ্ছে আলতা দিঘি। ওটা হচ্ছে একটা শালবন। এখন শালবনটার মাঝখানে একটা দিঘি আছে। দিঘিটা খনন করার জন্য, একটু সম্প্রসারণ করার জন্য, পর্যটন স্পট বানানোর জন্য ওরা কি করছে, চারপাশে যে শালবনটা ছিল ওটা কেটে ফেলেছে।
কেটে দিঘিটা খনন করেছে, দেন আবার নতুন করে গাছ লাগিয়েছে। কিন্তু একটা প্রাকৃতিক বন তৈরি হতে কিন্তু 1000 বছর লেগে যায়। আপনি নতুন করে হুট করে গাছ লাগালেই যে প্রাকৃতিক বনটা কিন্তু তৈরি হবে না, এটার সাথে অনেক ইকোসিস্টেমের অন্য এলিমেন্টগুলো কানেক্টেড, বানর অনেক কিছু কানেক্টেড। এখন নতুন করে অনেক গাছ লাগিয়েছে, কিন্তু ওই দিঘিতে আর পানি জমতেছে না। 3 বছর চলে গেছে, 3টা বর্ষা চলে গেছে। কেন? গাছের শিকড় কিন্তু পানিকে ধরে রাখে, গাছ নাই, ফলে দিঘি হচ্ছে না। এখন এই গাছটা লাগিয়েছে আর নতুন করে, কিন্তু এটা প্রাকৃতিক বন তৈরি হতে অনেক সময় লেগে যায়। সেখানে নতুন করে গাছ লাগিয়ে বনটা হয়তো আর কোনোদিন আসবে না, সো ইটস গন। তার মানে আপনি ব্যাপারটা বুঝতে পারছেন যে আমাদের সেই একটা ছোট্ট আইন, রিজার্ভ ফরেস্ট করা বা ইনক্লোজার করার আইনটা ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে যখন চলে গেল, পাওয়ারটা চলে গেল, এটা পরিবেশে কীভাবে ক্ষতি করে ফেলতেছে। সো কলোনিয়াল লিগেসিটা হচ্ছে অনেকটা এরকম যে কলোনিয়া আজকে কিন্তু নাই। 1945 আমাদের ওরা চলে গেছে, 1947 চলে গেছে ওরা 1947-এ। কিন্তু তারপর এখন পর্যন্ত ফরেস্ট ডিপার্টমেন্ট বলেন, আমাদের ফরেস্ট কনজারভেশন বলেন, এখানে কলোনিয়াল লিগেসিগুলোই রয়ে গেছে। ওদের মতো করে আমরা চাষ করি। এই ব্যাপারটাকে আমরা বলতেছি হচ্ছে কলোনিয়াল লিগেসি। যেমন ধরেন আমাদের এখানে কখনোই মনোকালচার ছিল না। আমাদের এখানে ধান, পাট, গম, বিভিন্ন শস্য উৎপাদন হতো। মনোকালচার হচ্ছে সব বাদ দিয়ে একটা চাষ করা। এটা হচ্ছে কলোনিয়াল লিগেসি। কারণটা কি? এটা ওদের ওখানে খুব উপকার হবে, কারণ এই শস্যটা ওদের ওখানে যেতে পারবে ইজিলি। তার মানে আজকে থেকে অনেক বছর আগে নিয়মটা করে গেছে, কিন্তু এখন আমরা ওদেরটা ফলো করে যাচ্ছি। সো দ্যাটস অ্যান কলোনিয়াল লিগেসি ইন আওয়ার ফার্মিং। তার মানে কলোনিয়াল লিগেসিটা আমাদের এনভায়রনমেন্টাল কনজারভেশন, আমাদের ফার্মিং, আমাদের বন, এইসব জায়গাগুলোতে কিন্তু প্রকটভাবে রয়ে গেছে, এবং এটাই কলোনিয়াল উদ্দেশ্য ছিল। আপনি যদি মনে করেন যে 1947 সালে কলোনি শেষ হয়ে গেছে, ব্রিটিশরা চলে গেছে, দ্যাটস রং। ওটা আসলে ট্রানজিশন ছিল। আমরা এখন ওদের লিগেসিটাই কিছুটা ফলো করে যাচ্ছি। এটাতে আসলে কোনো চেঞ্জ এখনো কেন আসছে না, বা অন্য কোনো নতুন সিস্টেম বা নতুন আইডিয়াস এগুলো কেন আমরা ইন্ট্রোডিউস হচ্ছে? নতুন আইডিয়াস আসলে ইন্ট্রোডিউস হচ্ছে না, বাট এরকমও না। আমাদের নিজস্ব পদ্ধতি ছিল কিন্তু ইন টার্মস অফ এভরিহোয়ার। আপনি যদি চিন্তা করেন যে আমাদের ফরেস্ট, আমাদের আদার অ্যাসপেক্টগুলো, কিন্তু এখন আমাদের মাইন্ডটাও তো কলোনিয়াল হয়ে গেছে। আমরা যখন মাইন্ডটা নিয়ে বড়, আপনি দেখবেন যে এখন আমাদের বাংলাদেশে যে কোনো কনফারেন্সে, যে কোনো প্রোগ্রামে একটা বিদেশি মানুষ যখন কথা বলে, আমরা ওদের সাথে গিয়ে সেলফি তোলা শুরু করি। আমরা বিদেশিদের প্রতি একটা প্রচণ্ড বায়াসনেস কাজ করে। কিন্তু একই সাথে আমাদের দেশের হয়তো একটা মানুষ খুব ভালো কথা বলতেছিল, ওটাকে কিন্তু খুব বেশি গুরুত্ব দেই না, ঠিক যতটা গুরুত্ব দেই একটা সাদা চামড়া মানুষ কথা বললে, রাইট? তার মানে আমাদের কলোনিয়াল লিগেসিটা ইজ নট অনলি অ্যাট দ্য ফরেস্ট, কলোনিয়াল লিগেসি নট only at the farming system, it's also in our mind. তো মাইন্ডটা চেঞ্জ করতে এত ইজি না। আর বিশেষ করে যখন আমাদের দেখানো হচ্ছে হ্যাঁ ইংলিশে বলছো মানে ঠিকই বলছো না, বা ইংলিশে কথা বলাটা রাইট সুপিরিয়র, বা ইংলিশে কথা বলাটা একটা এলিট ইজমের উদাহরণ, বা ইউরোপ থেকে যে একটু ঘুরে আসে তাকে আমরা বলি বিলেত ফেরত বলতাম এক সময়, কিন্তু এখনও যে ইংলিশ থেকে ঘুরে আসে তাকে আমরা প্রাধান্য দিই। একটা জিনিস দেখেন, ডেফিনেটলি বাইরে যদি কেউ কিছু ভালো করে ওই জ্ঞানটাকে আমরা ডিনাই করবো না, শেখার জায়গা আছে, কিন্তু আমাদের নিজেদের জ্ঞানটাও তো অনেক গুরুত্বপূর্ণ। এবং নিজেরাই যদি নিজেদেরকে গুরুত্ব না দেই, নিজেরাই যদি নিজেদেরকে সম্মান না দেই, তাহলে তো অন্য মানুষ সম্মান দিবে না। এবং এই জিনিসটাই কিন্তু এখন হয়ে উঠতেছে আমাদের মধ্যে, যে আমরা যখন বিদেশি কেউ একটা কিছু বলে, বা বিদেশি যখন কেউ একজন এসে আমাদেরকে একটা সলিউশন প্রেসক্রাইব করে দেয়, দেখায় দেয়, ওইটাতে আমরা একটু বেশি আগ্রহ পাই। নিজেদের মানুষ বা নিজেদের সলিউশনগুলোকে আমরা কেন জানি খুব একটা সলিউশনটা পাই না। যেমন একটা উদাহরণ বলি, আমাদের যারা ফার্মার বা বনের আদি বাসিন্দা, ওদের কাছে কিন্তু অনেক ইন্ডিজিনাস নলেজ আছে, ইন্টার জেনারেশনাল ওয়েতে, জেনারেশন টু জেনারেশন। এটাকে কি আমরা খুব বেশি ভাবি যে ও একটা চাষাবো আর এমন কী জানাবে, এটা আমরা ভাবি, কিন্তু ওর চাইতে অনেক লোয়ার একটা ছোট জ্ঞান হয়তো বাইরে থেকে যখন বিদেশি কেউ একজন এসে বলে, বা আমাদের একজন মানুষ হয়তো উচ্চতর ডিগ্রি নিয়ে আসে, বাট সেই জ্ঞানটা হয়তো খুব বেশি প্রযোজ্য নয়, তারপর আমরা ওটাকেই প্রাধান্য দিই। তার মানে কলোনিয়াল লিগেসিটা কিন্তু আসলে মাইন্ডটাতে চেঞ্জ না করতে পারলে মুশকিল, এবং এখনও কিন্তু আমাদের ওটা চেঞ্জ হয় নাই। আপনি দেখবেন যে এখনও ইংলিশটাকে আমরা যেভাবে গুরুত্ব দেই, কিন্তু বাংলার গুরুত্বটা কিন্তু অতখানি নাই। কিন্তু বাংলায় হয়তো আপনি একটা কথা খুব সুন্দর করে বললেন, খুব গোছানো, খুব ইম্প্যাক্টফুল কথা, কিন্তু অতখানি ইম্প্যাক্টফুল কথা ইংলিশে না বললেও আপনাকে অনেক জায়গাতে আপনি হয়তো উতরে যাবেন, রাইট? এই মাইন্ডসেটের জায়গাটা একটু চেঞ্জ করার জায়গা আছে আমাদের। তো ওইটা চেঞ্জ না করলে অন্য লিগেসিগুলো চেঞ্জ করা একটু টাফ। হ্যাঁ, আসলে ব্যাপারটা মাইন্ডসেটও অ্যান্ড ইন রিয়েল। আচ্ছা, ইউথ অ্যাক্টিভিটি ওয়ার্ক অ্যান্ড ওয়েস্টার্ন কালচারের যে একটা মিক্স আপ, সে সম্পর্কে কী বলবেন? একটা টার্ম আমি এখন খুব বলি, টার্মটা হচ্ছে অনেকটা এরকম যে, আচ্ছা টার্মটা বলার আগে একটা জিনিস বলি, দেখেন আমাদের
আমি যখন আগে ছোট ছিলাম আরও, এখনও শুনি অনেক বাড়ি এলাকার মুরব্বী মানুষজন ওরা বলে যে হ্যাঁ ব্রিটিশরা খুব খারাপ, ঠিক আছে, কিন্তু ভাই ওরা অনেক ভালোও করছে। আপনারা হয়তো এটা শুনছেন অনেকে, বিশেষ করে দুটো উদাহরণ বলতে, হ্যাঁ ওরা এরকম রেল লাইন বানাইছে, ওরা এরকম হার্ডিংস ব্রিজ বানাইছে যেটা এত বছর পরে কিছু হচ্ছে না, ওরা এমন এমন সব বিল্ডিং বানাইছে যেটা এখনো কিছু হচ্ছে না। সংসদ ভবনের ক্ষেত্রে, হ্যাঁ সংসদ ভবনের, রাইট, লুই আইক্যানের উদাহরণটা বলে না, লুই আইক্যানের উদাহরণটা। এখন দেখেন এই যে ব্রিটিশরা এই জিনিসগুলো যে করছে, এটা আসলে কার জন্য করছে, নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে রিসোর্সগুলো আসলে কার ছিল। দেখেন আমাদের ব্রিটিশ আজকে এই যে লন্ডন থেকে যারা পড়াশোনা করে আসতো এক সময় আমরা বলতাম বিলেত ফেরত, কিন্তু লন্ডনের চাইতেও একটা বড় শহর ছিল, সেটার নাম হচ্ছে ম্যানচেস্টার। এই ম্যানচেস্টারে প্রথম শিল্প বিপ্লব শুরু হয়, এবং এই ম্যানচেস্টারের শিল্প বিপ্লবের ফলে ম্যানচেস্টারের এন্টায়ার শহরটা একদম পলিউট হয়ে গেছে, নদী টদী সব কিছু, রাইট। কিন্তু এটা শুধু ম্যানচেস্টারের একটা উদাহরণ নয়, এটা পুরো ইউরোপের উদাহরণ। ইউরোপটা একসময় এরকমই হয়ে গেছিলো, পুরো পলিউট হয়ে গেছিলো। এবং এখনও আপনার এলাকার বাংলাদেশের ছোট্ট একটা রিজার্ভ ফরেস্টেও যে পরিমাণ, বা যে কোনো একটা লোকাল ফরেস্টেও যে পরিমাণ বায়োডাইভার্সিটি পাবেন ইন টার্মস অফ গাছ, ইন টার্মস অফ প্রাণী, ইন টার্মস অফ পাখি, ইউরোপের একটা দেশও এই পরিমাণ পাবেন না, এত গাছ বা এত প্রাণী বা এত পাখি। কিন্তু এগুলো কিন্তু ছিল এক সময়, কিন্তু বায়োডাইভার্সিটি ওরা নিজেরাই ধ্বংস করছে। দেন না ওরা এসে আমাদেরকে এখন শেখায় যে তোমাদেরকে একটু এইভাবে করতে হবে, তোমাদেরকে একটু ওইভাবে বনটা রক্ষা করতে হবে। আপনি দেখবেন যে পুরো ইউরোপে এখন একটাই মেজর গাছ, এটার নাম হচ্ছে পাইন গাছ, রাইট। তার মানে ওয়াইল্ড লাইফ যদি দেখেন, নেকড়ে একটা ওয়াইল্ড লাইফ, আর খুব বেশি ওয়াইল্ড লাইফ নাই, কিন্তু ইগল কিছু এলাকাতে আছে, সো এরকম দু একটা ওয়াইল্ড লাইফ পাবেন। কিন্তু আমাদের একটা ছোট্ট বনেও আপনি যদি আমাদের শ্রীমঙ্গলের হবিগঞ্জের লাওয়াছড়াতে যান, লাওয়াছড়া না, চুনুতিয়ান, আই ফরগেট, হবিগঞ্জের ফরেস্টের নাম হচ্ছে রেমাকালেঙ্গা। তো আপনি যদি রেমাকালেঙ্গা ফরেস্টেও যান, দেখবেন অনেক এলিমেন্ট আছে, শকুন পর্যন্ত আছেন, ভালচার আছে, কিন্তু পুরো ইউরোপেও কিন্তু এত পরিমাণে বায়োডাইভার্সিটি নাই। তার মানে ওরা নিজেরাই নিজেদের বায়োডাইভার্সিটি রক্ষা করতে পারে নাই, দেন ওরা এসে আমাদেরকে শেখাচ্ছে। অ্যান্ড আপনি যে প্রশ্নটা করলেন যে ইউথরা তারা এখানে কি এটার সাথে লিগেসিটির সাথে কানেক্টেড আছে কিনা কোনোভাবে, দেখেন একটা সময়ে ওরা বলতো যে হ্যাঁ আমাদের জ্ঞানটা খুব ভালো, তোমাদেরকে এইভাবে করতে হবে। এখন আমাদের অনেক পরিমাণে ইউথ অ্যাক্টিভিস্টরা, ইউথ ক্লাইমেট অ্যাক্টিভিস্টরা বা ইউথ যারা নিয়ে কাজ করতেছে আমাদের এনভায়রনমেন্ট নিয়ে, ওরা অনেক প্রোগ্রামে যায়, ইউরোপের প্রোগ্রামগুলোতে যায়, কনফারেন্সগুলোতে যায়, এবং এই কনফারেন্সগুলো থেকে আসার পরে আমাদের এই ইউথরাও ওদের মতো করে কথা বলা শুরু করে। ইটস নট অনলি অ্যাবাউট দ্য ন্যারেটিভ, ইটস অলসো অ্যাবাউট দ্য টোনটা ওদের মতো হয়ে যায়। ওখান থেকে আসার পর দেখবেন ওদের ইংলিশ কথাটা ওরা ওই কনফারেন্সগুলো যেভাবে বলে কপে বা কপের সাইড ইভেন্টে বা একটা সিপিডি বা কোনো এরকম প্রোগ্রামগুলোতে, ওখান থেকে আসার পরে ওরা ওদের মতো করে ক্লিশে কথাবার্তাগুলোই বলে, যে হয়তো হ্যাঁ বলে যে উই হ্যাভ টু কাম ফরওয়ার্ড, ইউথ আর দ্য ফিউচার, বা ধরেন যে হয়তো বলে যে উই হ্যাভ টু বি ইউনাইটেড, এইরকম মুখস্থ কিছু কথাবার্তা বলে। তার মানে আমাদের ইউরোপিয়ানরা একসময় যেভাবে শেখাতো যে হ্যাঁ তোমাদেরটা খুব ভালো, তোমাদেরটাও খুব ইম্প্যাক্টফুল, কিন্তু আমাদেরটা আরও বেটার, এইভাবে তোমাদেরকে চলতে হবে, বা এই সলিউশন বিদেশ থেকে আনছি এটা একটু করতে হবে, বা এরকম আর কি। অথবা দেখবেন যে আমাদের ইউরোপে যখন কোনো একটা প্রোগ্রাম হচ্ছে, কোনো একটা ক্লাইমেট উইক বা কোনো একটা এনার্জি ট্রানজিশন উইক বা কোনো একটা প্রোগ্রাম, ঠিক এক সপ্তাহের মাথায় আমাদের দেশে কোনো একটা ইউথ অর্গানাইজেশন ওটাকে কপি করে ফেলে, ওটাকে ওটার সাথে হ্যাশট্যাগ সহ করে ফেলে। কিন্তু আমাদের দেশের অনেক ইস্যু, যেমন একটা উদাহরণ বলি, মাঝে আমাদের প্রেস ক্লাবের সামনে আপনি হয়তো বাউরের নাম শুনছেন, বাউর হচ্ছে অক্সবোর লেক, যেটা যশোর এই এরিয়াটাতে আছে মোস্টলি, ঠিক আছে। এই বাউরের গুলো দখল হয়ে যাচ্ছে, দিনে দিনে পলিউট হয়ে যাচ্ছে। বাউরের অনেকগুলো মানুষ ঢাকা শহরের প্রেস ক্লাবে এসে প্রায় 2 মাস বসেছিল, কোনো ইউথ অর্গানাইজেশন ওদেরকে সলিডারিটি দিয়ে কথা বলতে যায় নাই, ওটা নিয়ে কোনো টকশো করে নাই, কথাও বলে নাই, প্রোগ্রামও করে নাই, রাস্তায় দাঁড়ায় প্লে কার্ড উঁচায় কথাও বলে নাই, কারণ এই ইস্যুটা ইউথদের সামনে পড়তেছে কোনটা। কিন্তু দেখবেন আজকে হয়তো বুলগেরিয়াতে বা ইউরোপে বা লন্ডনে বা প্যারিসে বা জোহানেসবার্গে কোনো একটা প্রোগ্রাম চলতেছে, ঠিক 2 দিন বা 1 দিনের মাথায়, ইভেন কখনো কখনো সেম টাইমেই হ্যাশট্যাগ সহ এই আমাদের ইউথরাই বা আমরাই বাংলাদেশের প্রোগ্রামটা কপি করে ফেলতেছি। তার মানে এই ব্যাপারটাকে আমরা বলতেছি যে ওকে আমাদের দেশের ইস্যুটা আমি কোনো মাথা ব্যথা নাই, কিন্তু ইউরোপের একটা প্রোগ্রাম হচ্ছে, ওটাকে আমার খুব বেশি লুক্রেটিভ লাগতেছে, ইটস লুক ভেরি সেক্সি টু মি, রাইট, এন্ড আমি ওটা কপি করে ফেলতেছি। তার মানে আমি এটা একটা টার্মের নাম দিচ্ছি, এটাকে আমরা বলতেছি ওল্ড কলোনির নিউ অ্যাডভোকেট। মানে আগের যে কলোনিটা ছিল, ওই কলোনির অ্যাডভোকেসি এখন আমরাই করতেছি, নিউ অ্যাডভোকেট। সো দিস ইউথ, যে ইউথগুলো আমাদের ওই বাউরের মানুষগুলোর কষ্টটা দেখতে পায় না, বাট ইউরোপের একটা প্রোগ্রামকে একদিনের মাথায় কপি করে ফেলে বাংলাদেশে, যে প্রোগ্রামটার অ্যাকচুয়াল ভ্যালু হয়তো আমাদের দেশের জন্য কিছুই না অলমোস্ট, এইটা খুব আমার কাছে ডেঞ্জারাস লাগে। আমার কাছে মনে হয় যে এই ইউথগুলোকে এভাবে তৈরি করতেছে ওই গ্রুপগুলো, যাতে করে আমাদের দেশের মেজর যে ইস্যুগুলো, এইটা যেন কখনো সামনে না আসে। আপনি দেখবেন যে কপ যখন হয়, কপ ইজ
অনেক ডিবেট আছে, সাকসেসফুল আনসাকসেসফুল, আমি ডিবেটে যাব না। কপ নিয়ে ডেফিনেটলি কপকে ক্যাশ করার জায়গা আছে যদি আমরা করতে পারি, কিন্তু আমার যে জায়গাটা, সেটা কষ্টের জায়গাটা, সেটা হচ্ছে যে কপে আমরা বেশিরভাগ সময়ে ওখানে যখন যাচ্ছি এই মাইন্ডসেট নিয়ে যাচ্ছি যে ওখানে যাওয়ার পরে মনে হয় ওরা কিছু একটা দিবে আমাদেরকে, ইটস লাইক অ্যান অ্যাঞ্জেলরা বসে আছে ওখানে। কিন্তু আমার কথা হচ্ছে আমার দেশের নিজস্ব কিছু মেথড ছিল, নিজস্ব কিছু পাওয়ার ছিল, নিজস্ব কিছু ভয়েস ছিল, এই ভয়েসটা আমরা ওখানে নিয়ে যেতে পারতেছি না সামটাইমস। দেখেন আপনাকে একটা উদাহরণ বলি, রিসেন্টলি আমি হাওড়ে গিয়েছিলাম, এটা একটা উদাহরণ, বাট আরও অনেকগুলো উদাহরণ দিতে পারবো। হাওড়ে গিয়ে একটা জিনিস শিখে এসেছি যে ওখানকার মানুষরা কেমনে নিজেদের রেজিলিয়েন্সটা বিল্ড করতেছে জাস্ট লোকাল মেটেরিয়াল দিয়ে, বাঁধ তৈরি করতেছে, এটাকে আমি বলি আইর বাঁধ। এটা একটা সলিউশন, এটাকে আমরা বলি NBS, নেচার বেস সলিউশন। এরকম প্রত্যেকটা এলাকাতে আপনি যদি ঘোরেন বাংলাদেশের খুব সুন্দর সুন্দর সলিউশন পাবেন। এই সলিউশনটা খুব বেশি লুক্রেটিভ লাগে না মানুষের কাছে, ইউথদের কাছে, কিন্তু ইউরোপের কোনো একটা কনফারেন্সে গিয়ে ওখানে হয়তো ওই দেশের কনটেক্সটে কোনো একটা সলিউশন দেখছে, যেটা হয়তো লোকাল ল্যাবে তৈরি করা হয়েছে বা কোনো একটা কিছু, ওইটাকে ইউথদের কাছে খুব লুক্রেটিভ লাগে। ওটার সাথে হয়তো একটা ফান্ড আছে, একটা ফেলোশিপ দিয়ে দিল, এটার সাথে কিছু একটা সামথিং লাইক দ্যাট। তো আমার কষ্টটা হচ্ছে এই জায়গাটাতে যে ইউথদেরকে আমার কাছে মাঝে মাঝে এখন মনে হচ্ছে যে সব প্রোগ্রামগুলো ইউথদেরকে ডেভেলপ করার জন্য নয়, বরং কিছু কিছু প্রোগ্রাম ইউথদের মাইন্ডটাকে ওই কলোনির মতো করে ফেলার জন্যই বানানো হয়। যেই পোটেনশিয়াল ইউথরা আমাদের দেশে তৈরি হওয়া শুরু করে, ওদেরকে তখন এই প্রোগ্রামগুলোতে নিয়ে যাওয়া হয় হয়তো, মেবি, ইটস মাই গেস, বাট আমি দেখতে পাচ্ছি যে ইউথরা ওরকম হয়ে উঠতেছে গ্র্যাজুয়ালি। এবং এই প্রোগ্রামগুলোর থ্রুতে ইউথরাও আমাদের দেশের মানুষের যে কষ্টগুলো, দেশের মানুষের যে অ্যাকচুয়াল ইস্যুগুলো, এইটা দেখতে পাওয়ার চাইতে গ্লোবাল কোনো প্রোগ্রামটাই বেশি দেখতে পায়, রাইট? ওদের লেন্সটাই তৈরি করা হচ্ছে গ্র্যাজুয়ালি। তো এই টার্মটার নাম আমি বলি হচ্ছে ওল্ড কলোনি নিউ অ্যাডভোকেট। সো এই মুহূর্তে দেখেন বাংলাদেশে প্রায় 25 থেকে 30 হাজার অ্যাক্টিভ ইউথরা এই মুহূর্তে ক্লাইমেট চেঞ্জ এনভায়রনমেন্ট নিয়ে কাজ করতেছে, কিন্তু খুব কম সংখ্যক ইউথকে আপনারা দেখবেন যে আমাদের দেশের একটা ফার্মিং সিস্টেম বা ফুড সিস্টেম এন্টায়ারলি আমাদের হাত থেকে বের হয়ে যাচ্ছে, পরিবেশকে ক্ষতি করে দিয়ে, ধ্বংস করে দিয়ে, এটা নিয়ে কেউ কথা বলতেছে না। কিন্তু আজকে আমেরিকাতে বা জাপানে কোনো একটা ছোট্ট ইনোভেশন তৈরি হয়েছে বা কোনো একটা প্রোগ্রাম চলতেছে, ওটার সাথে সলিডারিটি দেখায় আজকে আমাদের একই সাথে এই প্রোগ্রামটা এখানে হচ্ছে, এই 25,000 ইউথরা এটার সাথে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, বা 100-150 ইউথ অর্গানাইজেশন এটার সাথে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তো এই ব্যাপারটাকে আমার ইদানিং মনে হয় যে কিছুটা মানে কলোনির নিউ টার্ম, বা আমাদের এই যেটা বলছিলেন যে ইউথরা কীভাবে কানেক্টেড হচ্ছে, ইউথরা আসলে এইভাবে বেশি কানেক্টেড হচ্ছে। এবং আমার কাছে মনে হয় যখন আমরা ইউথরা এটা বুঝতে পারবো যে কোন প্রোগ্রামটাতে আমি যাবো না, চুজ করতে পারবো এই জিনিসটা, অপরচুনিটি আসার পরেও ওটার সাথে হয়তো ইন্টারন্যাশনাল ফেলোশিপ ছিল, আমি ফার্স্ট ক্লাস এয়ারে করে যেতে পারতাম, তারপর আমি যদি বুঝতে পারি যেটাতে আমি যাবো না, আমি আই ক্যান ডিনাই, তখনই আসলে ইউথটা ইজ গোনা বি অ্যাকচুয়াল অ্যাক্টিভিস্ট। সব প্রোগ্রামগুলো আমাদেরকে রেডি করার জন্য বা ভালোর জন্য হয় না, কিছু কিছু প্রোগ্রাম আমাদের ব্রেইন ওয়াশ করার জন্য ছড়ানো আছে। সেটা তো বুঝতে পারো একটা কঠিন বিষয় যে আসলে কোনটা আমাদের ব্রেইন ওয়াশের জন্য করা হচ্ছে, তো সেটা আমরা কিভাবে বুঝতে পারি, বা এই বিষয়ে আমাদেরকে কারা সামনে এসে হেল্প করতে পারে যে তোমরা এই দিকটায় যাবে, এই দিকটায় যাবে না? দেখেন, একটা জিনিস হচ্ছে যে আমাদের দেশের যে মেজর জিনিসগুলো, নদী, আমাদের ওয়াটার বডিজ, পানি, ভূমি, ফিল, ল্যান্ডফিল, এগুলোর মেজর ইন্টারেস্টটা সবচেয়ে বেশি হচ্ছে আমাদের নিজেদের বা ওই এলাকার ওই মানুষটার। রংপুরে যখন একটা ছোট্ট 1 বিঘা জমি বা 10 কাঠা জমির মালিক, যে ও যতখানি জমিটার যত্ন করবে, আপনি সহজ কথা বলি, আপনার নিজের গাড়ির আপনি যে পরিমাণ যত্ন করেন, আপনার ড্রাইভার কি ওই যত্নটা করে? সেটা কখনোই হয় না আসলে। তার মানে মালিকানাটা থাকাটা ইম্পর্টেন্ট, কিন্তু ওনারশিপ থাকাটা ইম্পর্টেন্ট। তার মানে আমার ওই জমিটার উপরে কৃষকটার অধিকার, ওনারশিপটা যতক্ষণ থাকবে, ওই জমিটার যত্ন ততক্ষণ সেই সবচেয়ে বেশি করবে। আরেকজন কন্ট্রাক্ট ফার্মিং এর আন্ডারে এসে কিন্তু অতটা যত্ন করবে না। এখন আপনি যেটা বলতেছিলেন যে ইউথরা তাহলে কেমনে বুঝতে পারবে, দেখেন আমার দেশের ইস্যুটা, দেশের স্বার্থটা, দেশের ব্যাপারটা হচ্ছে সবার আগে। আমার দেশের ইস্যু ইউরোপ থেকে কেউ একজনের সাথে বলে দিতে পারে না যে তোমাকে এইভাবে একটু বনটা রক্ষা করতে হবে, এইভাবে একটু সলিউশনটা করতে হবে, এইভাবে একটু এই জিনিসটা রক্ষা, মানে তোমাদেরকে মাত্রা দিতে হবে, রাইট? আমাদের দেশে দেখেন ব্রিটিশরা, আমরা অনেক বলি যে হ্যাঁ ব্রিটিশরা এটা করে গেছে, ওটা করে গেছে, অনেক ভালো। আপনাকে একটা উদাহরণ বলি, এই যে আমরা বলি না যে গোল্ডেন ফাইবার, জুট, সোনালী আঁশ, এই সোনালী আঁশটা কার জন্য সোনালী আঁশ? বাংলাদেশের জন্য, রাইট? নো। তাহলে দেখেন আমাদের সোনালী জুট কখনোই আমাদের ইন্টেন্সিভ
মেজর ক্রপস ছিল না, একটা ক্রপস ছিল অন্য পাশাপাশি আরও 100টা ক্রপের পাশাপাশি। কিন্তু ব্রিটিশরা আসার পর দেখলো যে আমাদের জলাভূমিগুলো ওয়েটল্যান্ডটা বর্ষাকালে পানিতে জমে যায়, এটাকে বলে পাট জাগ দেওয়া, জুটটাকে পানিতে ভিজায় রাখলে ওই সেলুলোজটা আলাদা হয়ে যায়, পেপটিন নামে একটা কেমিক্যাল নিঃসরণ হয়, তো জুট আর ওই পাটের আঁশ আর পাট কাঠি যেটা ওটা আলাদা হয়ে যায়। ব্রিটিশরা নীল চাষ যেভাবে করতো পাট ওইভাবে চাষ করা শুরু করলো। এবং দেখেন মজার ব্যাপার হচ্ছে আমাদের সুন্দরবনের ভিতর দিয়ে একটা নদী আছে, এই নদীটা কলকাতা পর্যন্ত যাওয়া যায়, হুগলি ওদিকে যাওয়া যায়। ব্রিটিশরা আজকে থেকে 100 বছর আগে, আপনার মনে আছে 2013 সালে আমাদের সুন্দরবনে একটা জাহাজ উল্টে গেছিল, তেলবাহী জাহাজ, এটা নিয়ে খুব হইচই হয়েছিল যে ভাই তোমার কেন সুন্দরবনে এরকম একটা ক্রিটিক্যাল এন্ডেঞ্জার জোনের ভিতরে তোমার জাহাজ পাঠাতে হবে কেন, ওখানে তো অনেক মাছরাও থাকে, শুশুকরা থাকে, শব্দই তো ঝামেলা হয়ে যায়। মজার ব্যাপার হচ্ছে আজকে থেকে 100 বছর আগে, 150 বছর আগে ওই সেম রুট দিয়ে অলমোস্ট সিমিলার অ্যামাউন্ট অফ জাহাজ যাওয়া আসা করতো, এবং সেটা এগুলো জাহাজ না, স্টিমার, ভটভট করে শব্দ হলে ওই স্টিমার যাওয়া আসা করতো। কেন? আমাদের বাংলাদেশ থেকে এই যে ভোলা পটুয়াখালী থেকে পাট নিয়ে ব্রিটিশরা এই জাহাজ নিয়ে এই রুটটা ইউজ করে পটুয়াখালী দিয়ে আমাদের এই যে হুগলি কলকাতাতে যেত, সুন্দরবনে এই রুট ইউজ করে। তার মানে দে আর নেভার কেয়ার অ্যাবাউট আওয়ার এনভায়রনমেন্ট, রাইট? এবং এই পাটটাকে নিয়ে যাওয়ার জন্য ওরা ওদের মতো করে পোর্ট, ওদের মতো করে ডিজাইন করছে সব কিছু। এখন দেখেন আমাদের তাহলে একটা সচেতন হবো কেমন, আপনি বলতেছিলেন। আমার কথা হচ্ছে যে আমার দেশের ইনভেস্টমেন্ট বা দেশের ইন্টারেস্টটা হচ্ছে সবার আগে। আমার এমন কিছু চাষ আমি করতে যাব না, বাইরের কোনো প্রেসক্রাইব সলিউশন নেব না, যেই সলিউশনটা নিতে গেলে আমার কৃষকরা ক্ষতিগ্রস্ত হতে পারে। ওই সময় এত বেশি পাট চাষ করতে গিয়ে যেটা হয়েছে, প্রচুর পরিমাণে মানুষ ম্যালেরিয়া আক্রান্ত হয়েছে, কারণ এত তো পাট কখনো চাষ করা হতো না। পাট ইজ আমাদের নিজস্ব ফার্ম মানে ক্রপস, কিন্তু এত ইন্টেন্সিভ ফার্মিং ছিল না। কিন্তু এত ইন্টেন্সিভ ফার্মিং করতে গিয়ে যেটা হয়েছে, প্রচুর পরিমাণে এই যে পানিতে জমা দিতে পানি বিষাক্ত হয়ে গেছে, প্রচুর পরিমাণে মানুষ ম্যালেরিয়াতে মারা গেছে 1800 ওই টাইমটাতে। তার মানে এমন কিছু আমি আনবো না, এমন কিছু আনতে দিবই না আমি আমার দেশে যেটা আমার দেশের মানুষকে ক্ষতি করে। আমরা এটা একটু মাথায় রাখা দরকার ফার্স্টে। এখন দেখেন অনেক এনার্জি ট্রানজিশন নিয়ে কথা হচ্ছে দেশে, বাংলা পৃথিবীতে গ্রিন ট্রানজিশন অনেক কিছু নিয়ে, কিন্তু আমার সহজ প্যারামিটারটা হচ্ছে আমার কাছে মনে হয় যে ফিল্টার প্রসেস, যে এই এনার্জি ট্রানজিশনটা আনতে গিয়ে আমার দেশের ওই রুটের যে মানুষটা, ফার্মারটা, ও বেনিফিটেড হচ্ছে নাকি ইউরোপের কোনো কোম্পানি বেনিফিটেড হচ্ছে সোলার প্যানেল বিক্রি করে? দ্যাটস দ্য পয়েন্ট, রাইট? অর আমরা একটা কোনো প্রোগ্রামে যাচ্ছি, কপে যাচ্ছি বা সিবিডিতে যাচ্ছি বা কয়ে যাচ্ছি, কয়েতে যাচ্ছি বা আর কয়েতে যাচ্ছি, ওই প্রোগ্রামটাতে গিয়ে কি আমার দেশের সলিউশনটাকে আমি রিপ্রেজেন্ট করতে পারতেছি কিনা? কারণ আমার দেশে অনেক ফ্যান্টাস্টিক সলিউশন আছে, মেবি দে ক্যান লার্ন ফ্রম ইট। আমার নতুন করে ওদের কাছে অনেক কিছু শেখার কিছু নাই। তার চাইতে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আমাদের ইউথরা দেখবেন যে ইউরোপের কোনো কনফারেন্সের কথা শুনলেই লাভ দিয়ে উঠি আমরা, বাইরে যাওয়া হয়, এটা কনফারেন্সে গেলে এটা নেটওয়ার্কিং হয়, দ্যাটস অলসো গুড, নেটওয়ার্কিং ইজ ইম্পর্টেন্ট। কিন্তু আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে এই কনফারেন্সগুলোতে সেম কথাটাই রিপিটেটিভলি হয়, একই কথাগুলো সবাই বলে। ওখানে যতটা ইম্পর্টেন্ট তার চাইতে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আগে নিজের বেসটা শক্ত করার জন্য আমার দেশের ওই লোকাল একটা ফার্মার কাছে নলেজটা নেওয়ার, বা কোস্টাল এরিয়ার কোনো একটা ভালনারেবল এরিয়াতে মানুষজন কেমনে সার্ভাইভ করতেছে, উপকূলীয় লবণ অঞ্চলে বা আমাদের চর অঞ্চলে কুড়িগ্রাম বা আমাদের বগুড়ার যে চরগুলো আছে করতোয়া নদীর, এই চরের মানুষগুলো বন্যার সময় কেমনে নিজেকে সার্ভাইভ করে, কিংবা হাওড় অঞ্চলে যেখানে 6 মাস পানি থাকে 6 মাস শুকায় যায়, ওখানকার মানুষ কেমনে ফুডটাকে প্রসেস করে, ফুডটাকে রক্ষা করে, কিংবা রাজশাহীতে যেটাতে প্রচণ্ড গরম এরিয়া, ওখানকার মানুষজন নিজেকে বাড়িগুলোকে কোন টেকনোলজি ইউজ করতেছে রুমটাকে একটু ঠান্ডা বানানোর জন্য, ওইটা থেকে শিখতে হবে আগে। যখন আমার নিজের জ্ঞানটা, নিজের প্রতি এই সেন্সটা কাজ করবে, আমার ওনারশিপটা কাজ করে, সেন্স অফ রেসপন্সিবিলিটি কাজ করবে, তখন আমরা পার্থক্যটা ধরতে পারবো যে আসলে ওরা কি আমার ভালো যাচ্ছে নাকি জোর করে চাপায় দিতে যাচ্ছে। কিন্তু আমি যদি নিজের রুটের নলেজ না জানি, তাহলে তো ইউরোপের মানুষজন এসে যখন বলবে যে হ্যাঁ তোমাকে তো এই সলিউশনটা নিতে হবে, এটা ফ্যান্টাস্টিক, তখন তার ভালো মনে হবেই। হ্যাঁ, বাট এই ব্যাপারগুলো অনেকটা কিন্তু কনটেক্সচুয়ালও, যে হয়তো ওদের জন্য এটা ভালো, বাট আমাদের জন্য আসলে ভালো হচ্ছে না। ওদের জন্যও ভালো না। আপনাকে তো বললাম যে ইউরোপে একসময় কিন্তু বায়োডাইভার্সিটিটা অনেক স্ট্রং ছিল, ওরা নিজেদের বায়োডাইভার্সিটি নিজেরাই রক্ষা করতে পারে না। এখন দেখেন পুরো ইউরোপ জুড়ে শুধু উলফ বা নেকড়ে ছাড়া খুব বেশি ওয়াইল্ড অ্যানিমেল কিন্তু নাই। কিন্তু আমাদের দেশে এখনও কিন্তু ওয়াইল্ড অ্যানিমেল আপনি দেখবেন, যে কোনো লোকাল ফরেস্ট, ইভেন সুন্দরবনের কথা যদি বলেন, ইটস অ্যামেজিং, রাইট? আপনি দেখবেন যে একটা ইউরোপের ছোট্ট ঘটনাকে আমরা হাইলাইট করি। আজকেও দেখতেছিলাম যে অস্ট্রেলিয়াতে একটা টেনিস মাঠের মাঝখানে একটা পাখি ডিম পেড়েছে, 2টা ডিম। এটা নাকি নেক্সট 24 দিন বা 2 মাস খেলা বন্ধ থাকবে, রাইট? এটাকে আমরা সবাই শেয়ার করি, ওয়াও কি সিভিলাইজ জাতি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে
ওরা যখন হান্টিংয়ে যায় অন্য দেশে, আফ্রিকাতে হান্টিংয়ে যায় বা আফ্রিকাতে কলোনি করছে বা আমাদের এখানে কলোনি করছে, তখন তো সিভিলাইজেশনটা ওদের মধ্যে ছিল না, রাইট? এখন ওরা যে পরিমাণে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টগুলো সমুদ্রে ফেলতেছে, এটা কিন্তু সিভিলাইজ দেখায় না। কিন্তু শহরের মধ্যে ছোট্ট একটা জিনিস সিভিলাইজ দেখানো খুব ইজি, ঠিক আছে? কিন্তু অন্যের উপর চাপাই দেওয়ার সিদ্ধান্তগুলো পুরো ল চেঞ্জ করে। আমাদের বাংলাদেশে দেখবেন যে একটা ল আছে, লটার নাম হচ্ছে ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট 1894, 1894 সালে একটা ল আছে, কলোনিয়াল ল। এই লটাতে বলা হয়েছে যে পাবলিক গুডসের নামে যে কোনো জমিতে আপনি যা কিছু করতে পারেন, ব্যুরোক্রেটদের এই পাওয়ারটা দেওয়া হয়েছে। এই একটা আইনের ফলে আপনি দেখবেন বাংলাদেশের যে কোনো জায়গাতে হুট করে ইটের ভাটা দেখতে পাই আমরা, দেখছেন না আপনি অনেক জায়গাতে, জমির মাঝখানে, বনের মাঝখানে, নদীর পাশে। ইউরোপে এটাও দেখবেন না, কিন্তু ওরা নিজেদের আবার ওটাকে প্রোটেক্ট করছে, কিন্তু আমাদের এখানে চাপা দিচ্ছে। অ্যান্ড দেন দে ক্যান ক্লেম যে ওরা সিভিলাইজ, দে হ্যাভ রাইট টু সিভিলাইজ আস অলসো, রাইট? তো এই জন্য আমার কাছে মাঝে মাঝে মনে হয় কি যে আমরা যদি নিজেরা নিজেদেরকে সম্মান না দিতে পারি অ্যান্ড বিদেশি দেখলেই আমরা এত গলে যাই, তাহলে মুশকিল। আমার ফার্স্ট রেসপেক্টটা থাকা তো উচিত আমার নিজের দেশের মানুষের প্রতি, রাইট? তারপরে ওদের প্রতি। লোকালাইজ অথবা সাস্টেইনেবিলিটি যেটাকে বলে, সেটা সম্পর্কে একটু দেখেন, লোকালাইজ যে জ্ঞানটা বা লোকালাইজ বা আমাদের ইন্ডিজিনাস জ্ঞান বা লোকাল জ্ঞান, এটা খুব ইম্পর্টেন্ট। যেমন আপনাকে আমি একটা উদাহরণ বলছিলাম যে আমাদের হাওড়ে কীভাবে মানুষরা ওদের প্রোটেকশনের জন্য আর বাঁধ ইউজ করে। আপনি দেখবেন যে আমাদের গোপালগঞ্জ নামে একটা জায়গা আছে, এই যে গোপালগঞ্জ বলেন বা আরও আশেপাশে যে গ্রামগুলো আছে, শরীয়তপুর, কিছু কোস্টাল এরিয়া, ওখানে হঠাৎ করে ফ্লাশ ফ্লাড চলে আসে। এই ফ্লাশ ফ্লাডটার ফলে হঠাৎ করে দেখবেন যে আপনার জমিতে হয়তো চারা গাছ লাগিয়েছেন, ডুবে গেল, পচে গেল, কাজ হলো না। তো ওখানকার মানুষটা করে কি, ওয়াটার হায়াসিন যে আছে, কচুরিপানা, এই কচুরিপানার ভেতরে কিন্তু একটা বায়ুকুঠুরি থাকে, ফলে এটা পানিতে ভাসে। তো ওরা করে কি, অনেকগুলো ওয়াটার হায়াসিন দিয়ে একটা ওয়াটার বেড তৈরি করে, ওই বেডের উপরে মাটি দেয়, সার দেয়, তারপর ওখানে গাছ লাগায়, যাতে করে হঠাৎ করে ফ্লাশ ফ্লাড আসলেও, পানি জমে গেলেও ওর উপরে ওরা ধান চাষ করতে পারে, ধানের চারা গাছ বা ফসল সবজি চাষ করতে পারে। এইগুলো হচ্ছে কাইন্ড অফ লোকালাইজ জ্ঞান, লোকাল জ্ঞান। তো লোকালাইজ মানে হচ্ছে যে আমার দেশের মানুষের বা দেশের ইকোসিস্টেমটাকে মাথায় রেখে প্ল্যান করা। আর সাস্টেনেবিলিটি মানে কি, আসলে দেখেন লোকালাইজের সাথে সাস্টেনেবিলিটি খুব কানেক্টেড। আমরা সাস্টেনেবল মানে মনে করি টিকে থাকা, কত দিন ধরে আছে। সাস্টেনেবল শুনলে আমরা ফার্স্টে জিজ্ঞেস করি, হ্যাঁ কত দিন ধরে না জানি আছে। আমাদের এখানে সাস্টেনেবিলিটি তো সবসময় দিনের সাথে সম্পর্কযুক্ত ছিল না। আমাদের সাস্টেনেবিলিটির সংজ্ঞা ছিল হচ্ছে, যেমন ধরেন যে কুড়িগ্রামের কথা যদি বলি, কুড়িগ্রামে একটা বাঁধ দেওয়া হয়, এটার নাম হচ্ছে বান্ডাল, ব্যান্ডেলিং থেকে শব্দটা আসছে। বান্ডাল মানে হচ্ছে যে একটা পার্মানেন্ট বাঁধ না দিয়ে বাঁশ দিয়ে বাঁধ দেওয়া। এই বাঁশটা কিছুদিন পরে পচে যাবে, আবার আর বাঁধ দেবে। এটাই আমাদের সাস্টেনেবিলিটি। আমাদের এখানে সাস্টেনেবিলিটি মানে কিন্তু 100 বছর ধরে থাকবে, এটার সংজ্ঞাটা ছিল না। কিন্তু এই 100 বছরের ডেফিনেশনটা আসার পরে যেটা হয়েছে, আমরা এখন সাস্টেনেবিলিটি মানে মনে করি যে ওকে কত দিন ধরে থাকবে। এটা করতে গিয়ে যেটা হচ্ছে, আপনার বাঁশের যে বাঁধটা ছিল ওখানে এখন এম্বার্কমেন্ট দিতে হচ্ছে, কৃত্রিম বাঁধ দিতে হচ্ছে, ফলে নদীর যে গতিপথ বা নদীর যেই ফ্লো, এটা নষ্ট হয়ে যাচ্ছে, রাইট? তো আমাদের দেখেন সাস্টেনেবিলিটির সংজ্ঞাটা আমাদের এখানে ডিফারেন্ট ছিল। ইউরোপিয়ানরা আমাদের এখানে এসে ফ্লাড ম্যানেজমেন্ট প্ল্যান করছে ডেল্টাকে নিয়ে, আমাদের নদীগুলোকে নিয়ে, কিন্তু আমাদের এখানে বন্যার সংজ্ঞাটা এরকম ছিল না। ওরা যেটাকে বন্যা বলে, আমরা এটাকে বন্যা বলতাম না, কখনো ফ্লাড বলতাম না। আমাদের এখানে ন্যাচারাল প্রসেস ছিল, বন্যাকে আমরা উৎসবের মতো পালন করতাম। কিন্তু ওরা সেটাকে বলছে না, এটা বন্যা, বন্যাকে কন্ট্রোল করতে হবে, পানি কোথায় যাবে কোথায় যাবে না এটাকে কন্ট্রোল করা শিখাইছে আমাদেরকে, শিখাইছে না, চাপাই দিচ্ছে আসলে। কেন দেখেন, আসলে আমরা মনে করি কি, ব্রিটিশরা আমাদের এখানে বাঁধ দিচ্ছে, ফ্লাড অ্যাকশন প্ল্যান করছে পানি আটকানোর জন্য, পানি কন্ট্রোল করার জন্য, এটা মনে খুব ভালো। আসলে কেন করছে জানেন? কেন? পানিটা কোথায় যাবে কোথায় যাবে না, এটা ওদের একটা বড় উদ্দেশ্য ছিল, যাতে করে ওদের শিপগুলো, ওদের জাহাজগুলো আমাদের কত দেশের একদম কেন্দ্র পর্যন্ত যেতে পারে, যাতে করে ওই কেন্দ্রের রিসোর্সটা এক্সট্রাক্ট করে নিয়ে যেতে পারে। সো পানি কন্ট্রোল করাটা একটা বিগ পলিটিক্যাল পার্ট। আপনি যদি পানিটা কন্ট্রোল করতে পারেন, তখন ওরা যেটা করতো, এই ফ্লাড অ্যাকশন প্ল্যানগুলো করতো। ফ্লাড অ্যাকশন প্ল্যানের মেন উদ্দেশ্য ছিল হচ্ছে ওদের শিপগুলো, ওদের জাহাজগুলো আমাদের দেশের কত করে যেতে পারে, ফলে সেই করে সম্পদগুলো নিয়ে ব্যাক করতে পারে। সেই জন্য ওরা পানিটাকে কন্ট্রোল করতো। অ্যান্ড এই ফ্লাড অ্যাকশন প্ল্যানটা আমাদের দেশের বন্যাকে মাথায় রেখে করা হয় না, যেটাকে আমরা বন্যা বলতাম না, ওরা ওটাকে বন্যা বলে। তো ওদের সংজ্ঞা, ডেফিনেশন অফ ফ্লাড আর আমাদের ডেফিনেশন অফ ফ্লাড ইজ ডিফারেন্ট। তো এই কারণে এই সাস্টেনেবিলিটি যে ওয়ার্ডটা বললেন, এটাও ডিফারেন্ট। আমরা যেটাকে সাস্টেনেবল বলতাম, এটার ডেফিনেশন ওদের কাছে নয়, ওদের সাস্টেনেবল ডেফিনেশনটা ডিফারেন্ট। তো এই কারণে কখনো কখনো আমরা সাস্টেনেবিলিটিটা করতে গিয়ে আমাদের অ্যাকচুয়ালি লোকালাইজ যে ব্যাপারগুলো ছিল, লোকালাইজ যে জ্ঞানগুলো ছিল, এটাকে আমরা অনেক সময় ডিস্ট্রয় করে ফেলছি। আচ্ছা আচ্ছা,
আজকে চারটা যদি আমরা একবারে বুলেট পয়েন্ট হিসেবে বলি তাহলে আপনাদের থেকে জানতে পারলাম এনভায়রনমেন্টাল রোম্যান্টিসিজম, কলোনিয়াল লেগেসি, ইয়ুথ অ্যাক্টিভিস্ট অ্যান্ড ওয়েস্টার্ন কালচার মিক্স আপের যে বিষয়টা, আর লোকালাইজ অ্যান্ড সাস্টেইনেবিলিটি, এই ব্যাপারগুলো থেকে আসলে জিহাদ ভাই অনেক কিছু জানতে পারলাম। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। এখানে অনেকগুলো ব্যাপার ছিল যেগুলো আমি জানতাম না, কিছু লিগ্যাল অ্যাক্ট, তারপরে কবে বন্যা হয়েছিল, কি ইস্যুজ হয়েছিল, কিছুগুলো আমি আসলে খুব রিলেট করতে পারছিলাম, যেমন সুন্দরবনে জাহাজ উল্টে যাওয়ার বিষয়টা, আর অনেকগুলো খুবই নতুন ছিল। আসলেও জানতে পেরে খুব ভালো লাগলো। এই বিষয়ে আমরা আরও জানতে পারবো ন্যারেটিভ ডিসকোর্স পডকাস্ট বাই মেকা টিম অ্যান্ড গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশ। আজ এ পর্যন্তই।